এদিকে দেশ প্রায় দখল করে নিচ্ছে ইসকন এবং আওয়ামী লীগ কর্মীরা। ডক্টর ইউনূসও একটি ভয়ানক সিদ্ধান্ত নেন, ক্ষমতার এখন পালাবদল হবে ইসকন এবং আওয়ামী কর্মীর আন্দোলনে। এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে এবং তারা দেশ প্রায় দখল করে নেয়, ঢাকা পচল হয়ে যায়। আগে ছিল ইসকন হিন্দুদের একটা মৌলবাদী সংগঠন, এখন এটা আওয়ামী ইসকন হয়ে গেছে। হাসিনা সরকারের প্রেতাত্মার এখনো আছে, আমরা তীব্র নিন্দা জানাই। বিক্ষোভ হয়েছে কলকাতায়। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ পর্যন্ত প্রতিবাদ মিছিল করে হিন্দুত্ববাদী জনতা। তবে মিছিল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে এলে পুলিশের সাথে বিশাল শক্তি, এই যে একটা বিশাল ভাইব্রেশন, এটাতে আবার সাপোর্ট দিয়া এই মুহূর্তে সরাসরি মাঠে বা পেছন থেকে কাজ করছে আওয়ামী লীগ। ইসকনদের সাথে আওয়ামী লীগ কর্মীরাও রাজপথে নেমেছে। আজকে সারাদিন ভর তাদের তাণ্ডব চলেছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন ইসকন নেতাকে গ্রেপ্তারের জন্য তারা কিন্তু রাজপথের মধ্যে ঝামেলা করে, রক্তাক্ত করে এবং একজনকে কিন্তু তারা হত্যাও করেছে ইতিমধ্যে। গাইজ, সারাদিন ভর যা হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, তাদের এত সাহস কোথা থেকে পেয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তাদেরকে কিন্তু অনেক রাষ্ট্র সাপোর্ট দিচ্ছে, যেমন ভারত, আমেরিকা সহ আরও অনেকের কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তাদেরকে সরাসরি সাপোর্ট দিচ্ছে তারা যাতে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করে এবং বাংলাদেশের মধ্যে একটা ধ্বংসলীলা তৈরি করে। সবকিছুই আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমি আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানেই কিন্তু সবকিছু থাকবে। ভিডিওর প্রথমে যে অংশবিশেষগুলো দেখিয়েছি সবগুলোর বিস্তারিত এখন দেখতে পারবেন। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা, তারপর আপনাদের মন্তব্য করবেন এই যে এইসব নিয়ে। মহাসমাবেশ ছিল, আমরা সেখানে গিয়েছিলাম সকলে। তো সেখানে উত্তরবঙ্গের প্রায় 8টি জেলা থেকে প্রচুর সনাতনীরা তারা অংশগ্রহণ করার জন্য আসছিল এবং বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং 2টা জায়গায় সনাতনীদের উপর আক্রমণ হয়েছে, মাথা ফেটে গেছে। এরপরও আমরা চিন্ময় প্রভুকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে কার্যত আন্তর্জাতিক মহল সরব হতে শুরু করেছেন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এক্ষেত্রে সনাতনী এবং সংখ্যালঘুরা শুধু নয়, দেশ বিদেশের একাধিক মানবাধিকার সংগঠন, হিউম্যান রাইটস কমিশন এবং যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে, কাজ করে, তারাও কিন্তু বাংলাদেশ সরকারের এই অসভ্যতামিকে কার্যত কড়া ভাষায় নিন্দা করেছে। যদিও এই বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মহল কি বলল সেগুলো হয়তো ভাবেই না, অথচ এই সরকারই কিন্তু শেখ হাসিনা সরকারকে ফ্যাসিবাদ বলতো, তারা স্বতন্ত্র বলতো, তারা স্বৈরাচারী সরকারের দোসর বলতো। কিন্তু আজকে মোহাম্মদ ইউনূস সরকার শেষ 100 দিনে বাংলাদেশের যে অবস্থা করলেন, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশিরাই হয়তো এই বাংলাদেশকে চিনতে আর পারবেন না। একের পর এক প্রভাবশালী দেশ কিন্তু বাংলাদেশের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো চিন্ময় প্রভুকে গ্রেফতার করেই তারা কিন্তু থেমে থাকেনি। চিন্ময় প্রভুর হয়ে যারা আদালতে সওয়াল করবেন সেই আইনজীবীদের উপর এবার তারা আক্রমণ করলেন। একটা দেশ গণতন্ত্র তো বিশ্বাস করে না সেটা বুঝতে পারছি, কিন্তু ফ্যাসিবাদ এবং মৌলবাদের কোন অবস্থায় পৌঁছালে তারা আইনজীবীদের আক্রমণ করে সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক মহল তুলতে শুরু করে দিয়েছে। কিছুদিন আগে আওয়ামী লীগের হয়ে যে সকল আইনজীবী আদালতে অ্যাপিয়ার করেছিলেন তাদেরকে নাকি চড় মারা হয়েছিল, তাদেরকে নাকি প্রকাশ্যে আদালতের সামনে, সকলের সামনেই নাকি আক্রমণ করা হয়েছিল। যদিও বাংলাদেশ সরকারের আইন প্রশাসনের ব্যবস্থাই ঠিক নেই, সেখানে আদালত কক্ষে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে এটাই স্বাভাবিক। বিশ্বাস করুন, এই নোবেলজয়ী অর্থনীতিবিদ নাকি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের তার শাসনকাল দেখে পৃথিবীর কোনো মানুষ কি নোবেল কমিটির উপর আর ভরসা করবেন? এই প্রশ্ন কিন্তু আমার থাকলো। কালকে বাংলাদেশের যে হিউম্যান রাইটস কংগ্রেস আছে তারা একটি টুইট করেছেন এবং টুইট করে সরাসরি তারা আন্তর্জাতিক মহলের ইন্টারফেয়ারেন্স চেয়েছেন বাংলাদেশে। অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশ নিয়ে আলটিমেটলি বাংলাদেশিরাই এবার কিন্তু মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কথা বলতে শুরু করে দিয়েছেন। তারা সরাসরি বলেছেন যারা সংখ্যালঘুদের এই অধিকার নিয়ে আদালতে লড়াই করেছেন তাদেরকে আক্রমণ করা হয়েছে এবার। তারা এই টুইটে লিখেছেন, ডজন অফ লয়ার্স রিপ্রেজেন্টিং চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ইন দ্য চিটাগাঁও জাজ কোর্ট বাংলাদেশ along with several other minorities rights advocate have gone unreachable। অর্থাৎ এদের আনরিচেবল মানে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদেরকে ট্রেস করা যাচ্ছে না। মানে যারা চিন্ময় মহাপ্রভুর হয়ে আদালতে লড়াই করলেন তারা গায়েব হয়ে গেছেন। কারা গায়েব করলো? কারা এই আইনজীবীদের উপর আক্রমণ করলো? আইনজীবী তো একটা পেশা, তারা আইনকে বাঁচানোর জন্য লড়াই করেন।
আদালতে সওয়াল জবাব করেন, আপনাদের যা বলার আছে ওখানে গিয়ে বলুন, আপনাদেরও আইনজীবী আছে, আপনারা আইনের পরিভাষায় লড়াই করুন। কিন্তু এদের উপর আক্রমণ করছেন কেন? এদেরকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এরা কোথায় হঠাৎ করে রাতারাতি হারিয়ে গেল? পরবর্তীকালে তারা লিখেছেন, দেয়ার চেম্বার্স হ্যাভ বিন অ্যাটাক, অর্থাৎ তাদের চেম্বারে অ্যাটাক করা হয়েছে। দেয়ার রিপোর্টস দ্যাট দে আর বিং টার্গেটেড উইথ দ্য ফ্যাব্রিকেটেড চার্জেস, তাদের বিরুদ্ধে চার্জ দেওয়া হয়েছে, বিভিন্ন কেস দেওয়া হয়েছে। মানে আমি সত্যি বুঝতে পারছি না আমি কিভাবে এর ব্যাখ্যা করব। রাজনৈতিক বিশ্লেষণ এক্ষেত্রে সত্যি হয়তো খাটে না। একটা সামাজিক অবনমন অবক্ষয় যখন একটা সমাজকে আক্রান্ত করে তখন হয়তো কিছুই নিয়ম মেনে হয় না, কিন্তু আইনজীবীকে আক্রমণ করা যায়, আইনজীবীর চেম্বারকে ভেঙে ফেলা যায়, আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যায়, তা হয়তো আমার এই স্বল্প জীবনে এই রকম অভিজ্ঞতা হয়তো আমার হয়নি। বিশ্বাস করুন, ভাবতে কষ্ট লাগছে এই বাংলাদেশের মাথায় একজন নোবেল জয়ী ব্যক্তিত্ব বসে আছে যিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন। আর কি লেখা হয়েছে এই টুইটে আপনারা দেখুন। তারা লিখেছেন, ক্রিয়েটিং এ ক্লাইমেট অফ ফিয়ার অ্যান্ড ইন্টিমিডেশন এবং রিপোর্টেডলি হান্টিং ফর দিস লয়ার, এই আইনজীবীদের হান্টিং করা শিকার করা, খুঁজছে। কারা টুইটটা করছে? এটা টুইট করছে হিউম্যান রাইটস কংগ্রেস অফ বাংলাদেশ। 12 জন আইনজীবী, তাদের চেম্বার ভাঙচুর করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। পরবর্তীকালে কি লেখা হয়েছে আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে হয়তো আপনারাও বুঝতে পারবেন। কারণ মোহাম্মদ ইউনূস তো বারংবার বলেন পুরোটাই প্রচার, পুরোটাই প্রচারণা, সবটাই মিথ্যে, কিছুই হয়নি বাংলাদেশের। এই কথা তো আমি বলছি না, এই কথা শেষ 1 মাস ধরে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র বলার চেষ্টা করেছে, সংবাদপত্রের অফিস হয়তো তাই ভাঙচুর হয়েছে, কিন্তু আজকে তো সংবাদপত্র কখনো বললো না, আজকে বললো হিউম্যান রাইটস কংগ্রেস। তারা সেকেন্ড প্যারায় লিখছে, amidst the chaos, Chinmoy Prabhu, a vital advocate for minorities, is said to be present in the court facing a one-side trial with no legal representation. Reports suggest that further charges will be filed against him as part of the coordinated effort to silence his voice and voice of millions of minorities he represents. অর্থাৎ চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে কোনো লিগাল রিপ্রেজেন্টেশন করার জন্য কোনো আইনজীবী কোর্টে হাজির হতে পারবে না। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে তার বিরুদ্ধে আরো মিথ্যা চার্জেস দেওয়া হবে, কারণ তিনি সনাতনীদের মুখপাত্র, সনাতনীদের প্রতিনিধি। কি হচ্ছে এটা? এটা কি একটা গোটা বাংলার ছবি হতে পারে, বাংলাদেশের ছবি হতে পারে? এটা কি একটা আন্তর্জাতিক রাষ্ট্রের ছবি হতে পারে? এই প্রশ্ন তো আসবে, কারণ দেশের সংবিধান, গণতন্ত্র এটাই বলে একজন দোষী হোক কিংবা অপরাধী হোক, আইনের সামনে সকলের কথা বলার সুযোগ থাকবে। চিন্ময় প্রভুরও আছেন, চিন্ময় প্রভুর মতো সাধারণ বাংলাদেশি মানুষেরও আছে। তার হয়ে যেই আইনজীবী রিপ্রেজেন্ট করবে সেই ডজনখানেক আইনজীবীকে আপনারা আক্রমণ করবেন, আর আপনারা মিডিয়ার সামনে এসে বলবেন ভারত কেন আপনাদের বিরুদ্ধে কথা বলছে। এই বিষয়গুলো তো হিউম্যানিটির প্রশ্ন, এই বিষয়গুলো তো ধর্মের প্রশ্ন নয়, এই বিষয়গুলো তো মানবাধিকারের প্রশ্ন। শুধু তাই নয়, এরা টুইটে আর কি বলেছে জানেন? এরা বলেছেন, meanwhile the situation in Chittagong and the rest of Bangladesh remains dire. Violence against minorities continues to escalate, and the arson in Dalit areas of Chittagong, attacks on Hindu communities are growing fear of further atrocities. পরবর্তীকালে বলেছেন, HRCBM calls upon the international community for urgent intervention to protect চিন্ময় প্রভু, ensuring fair judicial proceeding. অর্থাৎ এরা বলছে ইন্টারন্যাশনাল মহল যেন এগিয়ে আসে, অর্থাৎ বাংলাদেশের মানবাধিকার কংগ্রেস বলছে আন্তর্জাতিক স্তরে সকলে এগিয়ে আসুক, কারণ একজন ব্যক্তি ফেয়ার জুডিশিয়াল প্রসিডিং ডিজার্ভ করে, তাকে আইনের আওতায় আনা হয়েছে, এটা হতে পারে, কিন্তু আইন যেন আইনের মতো চলে, তার বিরুদ্ধে যারা কথা বলছেন পাল্টা বিরুদ্ধ যেন কথা বলা যায় আদালত কক্ষে। তিনি যেন আইনজীবী মারফত তার নিজের অবস্থানটাকে স্পষ্ট করেন। তিনি রাষ্ট্রদ্রোহী কিংবা রাষ্ট্রদ্রোহী নয় সে তো আদালত ডিসিশন নেবে, কিন্তু তার সপক্ষে যে আইনজীবী দাঁড়াবে তাদের আপনারা চেম্বারে অ্যাটাক করছেন, তাদেরকে ভয় দেখাচ্ছেন, তাদেরকে গায়েব করে দিয়েছেন। আর আপনারা গণতন্ত্রের হয়ে কথা বলছেন। কোথায় গেল বাংলাদেশের সেনাবাহিনী? কি করছে তারা? বাংলাদেশের ম্যাজিস্ট্রেট পদে সমস্ত প্রাক্তন সেনাবাহিনীদের বসিয়েছেন মোহাম্মদ ইউনূস। আজ বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্বে সেনাবাহিনী। আইন উপদেষ্টা এখন কোথায় গেল? যিনি কিছুদিন আগে বলেছিলেন ভারত হিন্দি গান বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে, এই হিন্দি গান চলেছে বলে হিজাব পরা মেয়েরা হিন্দি গানে নাচছে, অর্থাৎ সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে ভারতবর্ষ ইচ্ছাকৃত। আপনাদের মানবাধিকার কমিশন আজকে সনাতনী সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে এ ধরনের টুইট করে আন্তর্জাতিক মহলকে ঢুকে যাওয়ার কথা বলছেন।
আর আন্তর্জাতিক মহল মানে ভারতবর্ষ যখন আপনাদের এই রকম মানে দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলে, তখন আপনারা ভারত বিরোধী কথাবার্তাগুলো বলেন। আপনারা কালকেও বলেছেন ভারতের প্রেসক্রিপশনে চলবেন না, ভারতের প্রেসক্রিপশনে চলবেন না, অথচ ভারত থেকে আপনারা চাল নেবেন, ভারত থেকে বিদ্যুৎ নেবেন, নেপালের থেকে পাওয়ার গ্রিড করার জন্য ভারতের সাহায্য নেবেন, আপনারা ডিম নেবেন, দুধ নেবেন, এমনকি চিকিৎসার জন্য ভারতে ছুটে আসবেন। ভারতবর্ষ উদার বলে আজও আপনাদের এই বেপরোয়া অ্যাটিটিউড কিন্তু দিনের পর দিন মেনে নিচ্ছে। কিন্তু মনে রাখবেন, কারোর উদারতাকে দুর্বলতা ভাববেন না। ভারতবর্ষ যদি প্রত্যক্ষ লড়াইয়ের দিকে যায় তাহলে 5টা মিনিটও লাগবে না আপনাদেরকে শেষ করে দিতে। কালকে আপনাদের এক ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছবি দেখে সত্যি খুব খারাপ লেগেছে আমাদের। আপনাদের গেটে ভারতের পতাকার আদলে একটি পতাকা শুয়ে রাখা হয়েছে। আপনাদের লক্ষ্য হলো ওই গেট দিয়ে যে সকল ছাত্রছাত্রীরা ঢুকবে তারা নাকি ভারতের পতাকার উপর দিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ঢুকবে। এটা তো জোর করে চাপিয়ে দিচ্ছেন আপনারা, কারণ বাংলাদেশের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষও জানে আপনাদের 1971-এর মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী আপনাদেরকে সাহায্য করেছিল। আর আজকে আপনারা 1971 সালে মুক্তিযুদ্ধ যাদের বিরুদ্ধে করেছিলেন সেই পাকিস্তানের দিকে ঝুঁকতে গিয়ে ভারতকে ছোট করে যাচ্ছেন দিনের পর দিন। এরপর ভারত যদি চিকিৎসার জন্য ভিসা বন্ধ করে দেয়, কালকে কলকাতাতে যা হলো, যেভাবে কলকাতায় বিরোধী দলনেতা আওয়াজ তুললেন, এরপরে যদি মোদী সরকার, ভারত সরকার কোনো কঠোর পদক্ষেপ নেয়, দয়া করে আর কান্নাকাটিটা অন্তত করবেন না। এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাবো, এখানে ভিসা সেন্টারে স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। কি অবস্থা হচ্ছে আমি সত্যি রাজনৈতিক কোনো ব্যাখ্যা দ্বারা এর কোনো বিশ্লেষণ করতে পারলাম না, মাফ করবেন। কিন্তু বিশ্বাস করুন, এই ঘটনা আমি যদি ভিডিও আকারে না বলতাম তাহলে হয়তো আমি নিজে অপরাধ করতাম, কারণ এই ঘটনা বিশ্বের সমস্ত জায়গায় পৌঁছে যাওয়া উচিত। আজকে বাংলাদেশের কোনো পোর্টাল, কোনো বড় বড় নিউজ মিডিয়া হিউম্যান রাইটস কংগ্রেসের একটা পোস্ট, এই টুইটকে সর্বসমক্ষে আনেনি। বাংলাদেশের মানুষের জানা উচিত বাংলাদেশের মানবাধিকার কমিশন ইউনেস সরকারের বিরুদ্ধাচরণ করেছে। তারা সত্যি ঘটনা সর্বসমক্ষে বলে আন্তর্জাতিক স্তরকে জাগিয়ে উঠতে বলেছে। আর মানবাধিকার কংগ্রেস যখন এরকম টুইট করে, তখন ভারত কেন, আমেরিকা কেন, ব্রিটেন কেন, বিশ্বের সমস্ত দেশই হয়তো পরবর্তীকালে ঝাঁপিয়ে পড়বে। কালকে বাংলার বিরোধী দলনেতা পরিষ্কারভাবে বলেছেন, সোমবার অবধি ডেডলাইন দিলাম, আমরা ভিসা বন্ধ করার আবেদন জানাচ্ছি, চিকিৎসা ভিসা বন্ধ হোক, চিকিৎসা করাতে করাচি যাওয়া হোক, আমরা পেট্রোপল বন্দর কার্যত অভিযান চালাবো এবং বর্ডারে আমরা বাকিটা বুঝে নেব। অর্থাৎ এই ঘটনার প্রতিবাদে এই বাংলা কিন্তু প্রতিবাদ করছে। সনাতনীরা যদি এই অবস্থা কাটিয়ে ওঠেন, একটু এই বাংলার কথাও কোনোদিন মনে রাখবেন, কারণ আপনাদের লড়াই আমরা আছি। কারণ এই লড়াই শুধু ধর্মকে বাঁচানোর লড়াই নয়, এই লড়াই মানবতা বাঁচানোর লড়াই, হিউম্যান রাইটসকে বাঁচানোর লড়াই, মানুষকে বাঁচানোর লড়াই। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি জবাব দেব? আজকে যখন বাংলাদেশে অন্য আর একজন সনাতনী জন্মগ্রহণ করবেন, তারা তো প্রথম দিন থেকে আতঙ্কগ্রস্ত হবেন। আমরা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের কাছে এই সনাতনী এবং সংখ্যালঘুদের উপর এই নিপীড়ন নিয়ে কি বলবো, এই প্রশ্ন তো আমাদেরও প্রশ্ন। এই ভিডিও আমি এর জন্যই বানালাম, অন্তত নিজের কাছে কোনোদিন আমি এই ভেবে আমি অপরাধ বোধে ভুগবো না যে আমি হয়তো এই বিষয়ে প্রতিবাদ করিনি। তাই এই ভিডিও প্রতিবাদের ভিডিও। আজকে মানবাধিকার কমিশন যেভাবে প্রতিবাদ করেছেন, এই প্রতিবাদ আমিও আমার পক্ষ থেকে করলাম। এটা চলতে পারে না। মোহাম্মদ ইউনূসের মতো অনেক নেতা মন্ত্রীদের কথা, অনেক শাসকের কথা আমি ইতিহাস বইতে পড়েছি, পলিটিক্যাল সায়েন্সের বইতে পড়েছি, হিটলারের রাজনীতি নিয়ে ব্যাখ্যা করেছি, মুসোলিনি কিভাবে রাজনীতি করতে চেয়েছিলেন আমি জানি, নেপোলিয়ান কিভাবে পৃথিবীর সর্বসেরা নায়ক হয়ে উঠেছিলেন আমি জানি, আলেকজান্ডার শেষ যাত্রায় কি বলেছিলেন আমি পড়েছি। এত কিছু পড়ার পরেও বিশ্বাস করুন, মোহাম্মদ ইউনূসের রাজনীতিকে ব্যাখ্যা করার ক্ষমতা আজকে হয়তো আমার নেই। কিন্তু সময় এমন একটা, সংখ্যালঘু নেতাদের বলছি, আজও আপনারা বলছেন ইসকন হত্যা করেনি সাইফুল ভাইকে। কে হত্যা করেছে তাহলে? এই 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি আমি।
কোন শিবিরের নেতাকে দেখিনি, কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে, হিন্দু মন্দির কিভাবে পাহারা দিয়েছে, আমি এটা দেখেছি। এটা কি আমাদের বাংলাদেশের জন্য, সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় কিনা? আপনাদের কাছে জিজ্ঞাসা। আমি একজন সংখ্যালঘু, ফ্যাসিস্ট হাসিনার দেওয়া উপজাতি আমি, কিন্তু আমি উপজাতি নয়, আমি বাংলাদেশি। আজকে বাংলাদেশে আমরা 6000 আছি, আগামীতে এই 6000ও বাংলাদেশে থাকবো না যদি এই আমরা সেই মোদির ইশারায়, ইসকনের ইশারায় আমরা তাদের কথা মতো চলি। এই 90% মুসলমানের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা দেখিয়ে দেন এই বাংলাদেশের মানচিত্রে একমাত্র মুসলমানরাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে। এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেশ নাই, এটা আপনারা দেখিয়ে দেন। শুভেন্দু বলেছেন, আবার যেন নতুন করেই শুরু হচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাস কপালটা আসলে বিরাট বোঝাই যাচ্ছে। যদিও গতকালকে আমাদের ইসকনের যে বাংলাদেশ শাখা আছে তারা খুব ক্লিয়ারলি একটা মেসেজ দিয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নৈতিক স্খলন, বিভিন্ন ধরনের মানে অ্যাক্টিভিটিজের জন্য তাকে গেল কয়েক মাস আগে পার্মানেন্টলি ইসকন বাংলাদেশ শাখা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং তার এই সকল কর্মসূচি বা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস, এটার দায়ভার ইসকন বাংলাদেশ নেবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে ইসকনের যে প্রধান ব্যুরো আমরা যদি ধরি, একদম মাদার ব্রাঞ্চ যেটা, সেইখান থেকে আসছে আরেক ঘোষণা। এখন এই ঘোষণাটা কোন দিকে যাচ্ছে, সরকারের বক্তব্যের এক অংশে আবার এটার হালকা স্বর আমরা টের পেলাম। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে গতকালকে চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটা পোস্ট করেছে ইসকনের অফিসিয়াল সাইট যেটা, সেখানে এতে তারা বলছে ইসকন আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি। এর আগে ইসকনের বাংলাদেশ শাখা বলেছিল যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের মানে চিন্ময় দাসের পক্ষে কিছু বলার নেই। তবে ইসকনের প্রধান শাখা মাদার ব্রাঞ্চ তারা বলছে এই হিন্দু পণ্ডিতের পাশে দাঁড়ানো তাদের কর্তব্য। এখন বিষয়টা কোথাও না কোথাও কিছুটা তো ইগো প্রবলেম আমার কাছে মনে হচ্ছে, অথবা হঠাৎ করে এমন একটা বক্তব্য বা এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? তো আমাদের সরকার কি বলছে? এই যে ধরেন বাংলাদেশের আলেম ওলামা বিভিন্ন সম্প্রদায় এই মুহূর্তে রাজপথে নেমে গেছে ইসকনকে নিষিদ্ধ করার জন্য। তো সরকার কি এটা নিষিদ্ধ করবে? মানে বিশেষ করে উপদেষ্টারা কি ভাবছেন? তো এখানে যে যাই ভাবেন আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ মনে হয় মাহফুজ, মাস্টার মাইন্ড মাহফুজ কি ভাবছেন, এটা সরকারের মধ্যে ইফেক্ট পড়ে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ বলছেন কোন সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে সরকার। তার মানে এই মুহূর্তে যে রিট পিটিশন বা আমরা কি বলা যায় আপনার রাজপথে বিভিন্ন জায়গায় যে আন্দোলন দেখছি বা যে বক্তব্য দেখছি বা যে আলটিমেটাম দেখছি সরকারকে, তো সরকার বিষয়গুলোতে একটু ধীরে চলো নীতিটাই আপনার সম্ভবত তারা ফলো করছে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে মাহফুজ এই তথ্য জানিয়ে বলছেন যে এখানে নির্বাচন ইস্যু সহ বিভিন্ন ধরনের কথা হয়েছে। তারপর হচ্ছে ইসকনের ইস্যুটাতে তার বক্তব্য যে আমরা দেখছি যে আপনার সব কিছু সরকার অবজার্ভ করছে, আর যেই বিভিন্ন মহল থেকে ইসকন নিষিদ্ধের দাবি উঠলেও এই সরকারের মধ্যে এই বিষয় নিয়ে আসলে গতকালকে কোনো আলোচনা হয়নি। তবে একটা অংশ বলছে ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা মিলিয়ে ফেলবো না। এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তির অপরাধ আর সংস্থা দুইটা কিন্তু দুই জিনিস। যেমন আমরা বিভিন্ন সময় পলিটিক্যালি বক্তব্য দিতে শুনি, বা এই সরকারের মধ্যেও আসিফ নজরুল একবার একটা বক্তব্য দিয়েছিলেন, ধর্ম উপদেষ্টা বলছেন এটা আসিফ নজরুলের বক্তব্য, সরকারের না। তো গোলায় ফেলা যাবে না, বিষয়টা এরকমই। তার মানে চিন্ময় কৃষ্ণ দাসের কৃতকর্মের জন্য ইসকন নিষিদ্ধের যে সিদ্ধান্ত, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা বাংলাদেশ সরকার করবে না বা করতে পারবে না। সামহাও আপনি মনে করেন যে এটা ইন্টারন্যাশনালি একটা সেই লেভেলে চাপ তৈরি হবে,
বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ভারতে এই চিন্ময় দাসকে নিয়ে আপনি দেখেন, আরেকটা নিউজ দিব কি ঘটনা ঘটছে। সো এগুলা ফোকাস হচ্ছে একদম পুরো সীমান্ত ব্লক করছে, কিন্তু সত্যি সত্যি ভারতের একটা টিম নেমে গেছে ইসকনের। এখন সেই যে ইসকনের সাবেক সদস্য থাকে না, যে প্রেম আসলে মরে না, কি বলা হয়, যে প্রেমের পূর্ণতা হচ্ছে না পাওয়ার মধ্যে, ইসকন দাস চিন্ময় কৃষ্ণরে বহিষ্কার করছে, কিন্তু সে তো পুরানা লোক। তো সেই কারণে যারা ইসকনের অনুসারীরা আছেন তারা মনে করছেন যে না ভাই, এটি ইজ্জতের সওয়াল, বাংলাদেশের বেলা এটা মানব না। তা আমাদের সরকারের যে মন্তব্য, টেকনিক্যালি যে বক্তব্য, তবে চিন্ময় কৃষ্ণের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, আজকে সেই সহ 17 জনের, এখানে নানান অ্যাক্টিভিটিস চলছে। কিন্তু ইসকন যেটা, সেই ইসকন নিষিদ্ধ বা বন্ধ, এটা এত সোজা হবে না। আপনি এটা চোখ বন্ধ করে ভাবতে পারেন। আবার চিন্ময় কৃষ্ণ দাস, আপনি যদি অতীতের দিকে দেখেন, আওয়ামী লীগের ভোট যখন ফেয়ার যে সব ইলেকশন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সেই সব হিসাব যদি করেন দেখবেন 35% ভোট পেয়েছে আওয়ামী লীগ, 4 কোটির উপরে ভোট তার। সুতরাং দলটা একটু ছোট না। এখন বলতে পারেন যে এত লোক কোথায় গেল তাদের? এইসব লোক আছে, নীরবে আছে, চুপচাপ আছে, কিন্তু এদের অনেকেই ব্যতীত, অনেকেই হতাশ। এর কারণ হলো বিগত 15 বছরের শাসনে, শেখ হাসিনার শাসনে জেলা, উপজেলা, মহানগর বিভিন্ন জায়গায় অনেক গডফাদার তৈরি হয়েছে, যারা কমিশন বাণিজ্য, টেন্ডারবাজি, দখল, চাঁদাবাজি সকল অপকর্ম করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এখন এই যে যারা রাঙা কলা গাছ হয়ে গেছে, তাদের সাথে সাঙ্গপাঙ্গ যারা ছিল তারাও টুকটাক পয়সাপাতি কামাইছে, কিন্তু এদের সংখ্যা কত? বেশি হলে 5%। এখন আওয়ামী লীগের যে বিশাল দল, 100 জনের মধ্যে 5% হচ্ছে সুবিধা, আর 95% হচ্ছে এরা কোনো সুবিধা নেই। এরা হচ্ছে ত্যাগী, এরা হচ্ছে দলের প্রতি আনুগত্য আছে, এরা কোনো দুর্নীতি করে নাই, কিন্তু এখন এরা সাফার। কিন্তু অনেকেই বলেন যে শেখ হাসিনা জনপ্রিয় নয়, কারণ তিনি তার দলের লোকদেরকে, ত্যাগী মানুষদের মূল্যায়ন করেন নাই। তার আমলে হত্যা, গুম, খুন, লুটপাট হয়েছে প্রচুর, এবং এইসব কারণে কেউ কেউ হতাশ। কিন্তু যখন ভোট আসবে, ভোটটা কিন্তু তারা আওয়ামী লীগকে দিবে, নৌকাই দিবে। এখন আপনি বলতে পারেন যে দলের এই অবস্থা, যারা ত্যাগী, যারা কিছুই পেল না, তারা কেন আবার ফিরবে? রাজনীতি হচ্ছে, মানে এটা হচ্ছে একটা নেশা, এটা ড্রাগ, আফিমের মতো, মানে একবার খেলে ছাড়তে পারে না। আওয়ামী লীগ হচ্ছে এই ড্রাগ, আফিমের মতো, মানে এটাতে যারা ঢুকছে এটা আবার সহজে এখান থেকে বাইরে হতে পারে। এখন এটা ছাড়া অনেকগুলো লজিক আছে আওয়ামী লীগের জনপ্রিয়তা। সেটা কি রকম? সেটা হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, খুন, নির্বাচন ইঞ্জিনিয়ারিং, কণ্ঠরোধ, হত্যা, অনেক অভিযোগ। কিন্তু সাধারণ মানুষ যারা, এগুলো তাদের মাথা ব্যথা। তারা কি, তাদের মাথা তারাই হিসাব করে কার আমলে সে কতটুকু সুবিধা পেল, রাস্তাঘাট হলো, বিদ্যুৎ হলো, ফ্রি বাড়ি পাইলো, ভাতা কি কি পাইলো, এইসব দিক বিবেচনা করলে কিন্তু শেখ হাসিনা এগিয়ে থাকে। এখন কথা হলো, আমাদের দেশের মানুষ এখন হয়ে গেছে, তারা ওই কে ন্যায়, নীতিবান, ওগুলো দেখে ভোট দেয়। এখনো যদি নির্বাচন হয়, অনেক এলাকা আছে যেখানে বড় বড় রাঘব বলার দুর্নীতি করেছে, তারা আবার পাশ করেছে। এটার কারণটা কি? কারণ অনেক আওয়ামী লীগ একটা শক্ত দল, তার একটা ভোট ব্যাংক আছে, সংখ্যালঘুদের বিরাট একটা ভোট আছে তাদের। এইটা ছাড়া তারা অনেক গডফাদার, অনেক টাকার মালিক হয়েছে, টাকার একটা শক্তি আছে, সেইটা তারা ইউটিলাইজ করবে। শুধু সেটা না, তারা কিভাবে মানুষকে ক্যাপচার করেছে সেটা আমি একটা উদাহরণ দিই। যেমন কক্সবাজারের বদি, তো এখন বদিকে সবাই খারাপ মানুষ বলেন, সে ইয়াবা ব্যবসায়ী, কিন্তু আগামী ইলেকশন হলে তার পাশ করার সম্ভাবনা 90%। এখন আপনি বলবেন যে কিভাবে? হ্যাঁ, সে যদি ফ্রিলি মুভ করতে পারে, যদি নির্বাচন ফেয়ার হয়, তাহলে সে কেন পাশ করবে? সে খারাপ মানুষ, সে ইয়াবা ব্যবসায়ী, জেনেও মানুষ তাকে ভোট দেবে। কেন দেবে? কারণ ওই অমুকের অসুখ হলে তখন তারা বদিকে পাইছে, বদি 10,000 টাকা নিয়ে গিয়ে আসছে। তমুকের মেয়ের বিয়ে, বদি 20,000 টাকা নিয়ে আসছে তার মেয়ের বিয়েতে যাতে সহযোগিতা হয়। এখন ভোট দেওয়ার সময় সে কে অনেস্ট, কে ডিসঅনেস্ট, এগুলো হিসাব করে না। সে চিন্তা করে তাকে 10,000 বদি দিচ্ছে, 20,000 টাকা তার মেয়ের বিয়েতে দিছে, 30,000 টাকা তার অসুখের সময় দিছে, 40,000 টাকা তার ছেলের বিদেশ পাঠানোর সময় দিচ্ছে। এখন সে তো কৃতজ্ঞ বদির কাছে। বদি খারাপ মানুষ জেনেও সে তার কৃতজ্ঞতা বোধ থেকে সে ভোট দেয়। এখন বদি টাকা কোথা থেকে কিভাবে ইনকাম করলো, এটা হালাল কিনা, এগুলো তার মাথা ব্যথা। তো এইভাবে আওয়ামী লীগ সামহাও তাকে কোনোভাবেই ফেলে দিতে পারবে। দর্শক, চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা
একটা বিবৃতি দিয়েছেন, যে বিবৃতিটিকে আমার কাছে খুবই রহস্যজনক এবং মোটামুটি ইন্টারেস্টিংও মনে হচ্ছে। কেন ইন্টারেস্টিং এবং রহস্যজনক বলে মনে হচ্ছে আপনারা এটি শুনলে মোটামুটি নিজেরাই অনুমান করতে পারবেন। এবং তার এই বিবৃতিটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলছেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে এবং এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। খুবই চমৎকার কথা। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। তিনি বলছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ এই সরকার। সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এইসব নির্যাতনের তীব্র নিন্দা জানায়। এবার তিনি বলছেন যে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার একটা অংশের সঙ্গে আমি একমত পোষণ করি যে মসজিদ, মাদ্রাসা, মসজিদ, বাজার, আহমদিয়া সম্প্রদায়ের ঘর বাড়ি আক্রমণ করে ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে। এগুলো কিছু কিছু ঘটনা ঘটেছে। মাজার ভাঙচুর করা হয়েছে, আহমদিয়া সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ করা হয়েছে, এটির সঙ্গে আমরা নিশ্চয়ই দ্বিমত পোষণ করতে পারি না। কিন্তু যে কারণে রহস্যজনক এবং ইন্টারেস্টিং মনে হয়েছে তা হচ্ছে তিনি কিন্তু তার বিবৃতির কোথাও চিন্ময় কৃষ্ণ দাসের নাম উল্লেখ করেনি। এই নামটি উল্লেখ করতে কোথায় তার বাধা? যদি প্রশ্ন করি যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে নৈতিক চরিত্রের স্খলনের যে গুরুতর অভিযোগ উঠেছে, শিশু বলাৎকার সহ আরো নানা ধরনের গুরুতর অভিযোগ, সেই বিষয়গুলো ওপেন সিক্রেট, এই কারণে তিনি তার নামটি উচ্চারণ করেননি। যদি বলি ইসকন যেখানে চিন্ময় কৃষ্ণ দাসের দায়িত্ব দিতে চাইছে না এবং তাকে অব্যাহতি দিয়েছে, বহিষ্কার করেছে স্থায়ীভাবে, সেই কারণে তিনি নামটি নিতে চাইছেন না, যেহেতু ইসকনের বিরোধিতাও তিনি করতে চান না খুব স্বাভাবিকভাবে। তাহলে কি ভুল হবে? যদি আরো একটি প্রশ্ন তুলি যে চিন্ময় কৃষ্ণ দাসকে সামনে রেখে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছিল এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, এটা এখন ওপেন সিক্রেট, সে কারণে তিনি একটু সেফ সাইডে থাকার জন্য তার নামটি উচ্চারণ করেননি। তিনি যে তার উদ্দেশ্যে এই বিবৃতিটি দিয়েছেন এটি তো স্পষ্ট। তাহলে প্রশ্ন উঠতে পারে তিনি তাহলে এই বিবৃতিটি দিলেন কেন? খুব স্বাভাবিকভাবেই বিবৃতিটি দেওয়ার প্রয়োজন ছিল। অন্তত হিন্দু জনগোষ্ঠীর একটি বিশাল অংশ তো যেভাবেই হোক চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী, এবং যেখানে ভারতের পক্ষ থেকে কড়া সব বার্তা দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারকে চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে। ভারতকেও খুশি রাখতে হবে, হিন্দু সম্প্রদায়ের মানুষদের খুশি রাখতে হবে, আর তিনি তো সর্বোপরি ভারতীয় অবস্থান করছেন, সো তাকে তো কিছু না কিছু বলতে হবে। এই জন্য বলছিলাম যে শেখ হাসিনার এই বিবৃতিটি আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং এবং রহস্যজনক মনে হয়েছে। রহস্যজনক বলতে তাহলে দিলেন কেন? যাই হোক, আমার ব্যাখ্যাটা আমি দিয়েছি, এখন আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য সেটি আপনারাই বলতে পারবেন। এবার ইসকন যে বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে কোনো দায় বহন করবে না এমনটা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হলো, সেটিকে আবার আনন্দবাজার পত্রিকা কি বলছে? তারা আবার স্বীকার করতে চাইছে না সরাসরি যেরকম একটি সংবাদ সম্মেলন ইসকনের পক্ষ থেকে করা হয়েছে। তারা বাংলাদেশের সংবাদ মাধ্যমের উদাহরণ দিয়েছে, রেফারেন্স দিয়েছে। আনন্দবাজার পত্রিকার যে রিপোর্টটি সংক্রান্ত শেখ হাসিনা বিবৃতির বিষয়ে সেখানে উল্লেখ করা রয়েছে এবং সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম মারফত জানা গেছে যে ইসকন চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে কোনো দায়িত্ব নেবে না। কেন? আনন্দবাজারের প্রতিনিধি এদেশে আছে না, তিনি তো সব ধরনের খবর পাঠান, নিশ্চয়ই এটিও পাঠিয়েছেন, কিন্তু তারা সেটি সরাসরি উচ্চারণ করতে চাইছে না, বাংলাদেশের সংবাদ মাধ্যমে রেফারেন্স কথা বলতে চাইছে। যাই হোক, সেই সংবাদ সম্মেলনে ইসকনের বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি এবং শিশু সুরক্ষা দলের সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস তিনি বলেছেন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কৃষ্ণ দাসের বিরুদ্ধে অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কয়েকটি শিশু অভিযোগ করেছিল যে তাদের সঙ্গে অসদাচরণ এবং খারাপ ব্যবহার করা হয়েছে। এটা জানার পরে চিন্ময়কে চিঠি দেওয়া হয় বিষয়টি তার জবাব দেওয়ার জন্য। তখন তদন্তের সাথে 3 মাসের জন্য তাকে সংগঠন এবং পুণ্ডরিক ধামের পদ থেকে বিরত থাকতে বলা হয়, তবে তিনি তা মানেননি, সংগঠনের নির্দেশনাও শোনেননি। এই কারণে তাকে ইসকন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে গত জুলাইয়ে বহিষ্কার করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে তাকে কেন্দ্র করে তার সমর্থকদের সাথে আইনজীবীদের সঙ্গে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে সাইফুল ইসলাম নামে যে একজন আইনজীবী নিহত হয়েছেন
এটি আইনজীবী সমিতির সভাপতি তিনি নিজেই দাবি করেছেন বিভিন্ন গণমাধ্যমে যে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরাই তাকে হত্যা করেছে। সেই বিষয়টিকে কেন্দ্র করে এখন ইসকন নিষিদ্ধের বিষয়ে যে দাবি উঠেছে সেটি প্রসঙ্গে তারা সংবাদ সম্মেলন করেছে যে এর সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই, যেহেতু তাকে বহিষ্কার করা হচ্ছে তার দায় দায়িত্ব এই সংগঠন কোনোভাবে বহন করবে না। বিষয় হচ্ছে যে তাকে বহিষ্কার করার পরেও আমরা লক্ষ্য করেছি চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু সনাতন জাগরণ মঞ্চ এবং ইসকনের নাম বারবার উচ্চারণ করেছেন তার বিভিন্ন বক্তব্যে। তিনি প্রমাণ করতে চেয়েছেন তিনি ইসকনের সঙ্গে জড়িত ওতপ্রোতভাবে। এই বিষয়গুলো তাহলে কেন এলো? এবং আরো মজার বিষয় হচ্ছে, এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি যে ইসকনের কেন্দ্রীয় শাখা থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়েছে। এটা বুধবারই তাদের এক্স হ্যান্ডেলে তারা এই বিবৃতি দিয়েছে। সব বিষয় মিলে আমাদের কাছে যেমন রহস্যজনক মনে হচ্ছে, ইন্টারেস্টিং মনে হচ্ছে, কখনো পক্ষে কখনো বিপক্ষে কেউ তার নাম উচ্চারণ করছে, কেউ করছেন না। যতই ইন্টারেস্টিং এবং রহস্যজনক বলে মনে হোক না কেন, বিষয়টি তো ভয়ঙ্কর ছিল। এবং এখনো যে ইসকনকে যে দোষারোপ করা হচ্ছে কিংবা সনাতন জাগরণ মঞ্চকে যে দোষারোপ করা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গার বাঁধানোর অন্য কোনো চেষ্টা যে ভবিষ্যতে আসবে না, সেই সংখ্যা থেকে আমরা মুক্তি পাচ্ছি না। রাজধানীর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের দৃশ্যকে হিন্দু বিরোধী সংঘর্ষ দাবি করে অপপ্রচার চালানো হয়েছে। বুধবার রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত মঙ্গলবার ২৬ নভেম্বর থেকে ভারতীয় একাধিক এক্স অ্যাকাউন্টে বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতার দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিজেপির রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের বর্তমান নেতা এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও একই ভিডিও পোস্ট করে হিন্দুদের ওপর হামলার দাবি বলে প্রচার করেছেন। উল্লেখিত ভিডিওগুলো সম্মিলিতভাবে প্রায় ৪ লক্ষ বার দেখা হয়েছে এবং প্রায় ২০,০০০টি পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে লাইক দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতার দৃশ্যের নয়। এটি গত ২৫ নভেম্বর ঢাকার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের দৃশ্য, যার সঙ্গে ধর্মীয় কোনো প্রাসঙ্গিকতা বা সম্পৃক্ততা নেই। এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে bdnews24.com এর ফেসবুক পেজে গত ২৫ নভেম্বরে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবির ভিডিও হুবহু সাদৃশ্য রয়েছে। ভিডিওটির ক্যাপশনে ভিডিওটি সম্পর্কে বলা হয়, মেগা মানডে সংঘাতে রণক্ষেত্র মোল্লা কলেজ, আহত শতাধিক। ঢাকার মাতুয়াইলের মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। একই শিরোনামে bdnews24.com এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, সোমবার ২৫ নভেম্বর বেলা ১২টা থেকে মোল্লা কলেজের সামনে প্রায় ২ ঘন্টার এই সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। একই প্রতিবেদন থেকে সংঘর্ষের সূত্রপাত ও মূল ঘটনা সম্পর্কেও জানা যায়। এ বিষয়ে প্রতিবেদনটিতে বলা হয়, পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় গত রোববার ২৪ নভেম্বর ঘেরাও কর্মসূচি দেয় মোল্লা কলেজ সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। সুপার সানডে নামের ওই কর্মসূচি থেকে ন্যাশনাল মেডিকেল ও পাশের সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ এবং কলেজে ভাঙচুর হয়। হামলার সময় সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে স্নাতকের পরীক্ষা দেওয়া কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরাও আক্রান্ত হন। স্থগিত হয় তাদের পরীক্ষা। এর প্রতিবাদে মেগা মানডে কর্মসূচি দিয়ে ২ কলেজের শিক্ষার্থীরা ডেমরা সড়ক সংলগ্ন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে গিয়ে সোমবার ২৫ নভেম্বর হামলা ও লুটপাট করেন। এ সময় সেখানে ২ পক্ষের সংঘর্ষে প্রচুর শিক্ষার্থী আহত হন। যে ব্যক্তি রামের না, সে ব্যক্তি কোনো কাজের না। জয় শ্রীরাম ফেসবুক আইডিতে ঢুকতেই বায়োতে এই লেখা দেখে চোখ আটকে যায়। আবার নিকনেমে লেখা বঙ্গবন্ধু সৈনিক। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর লিখেছে, হনুমানের লেজে আগুন দিতে নেই, জয় শ্রীরাম। সোশ্যাল মিডিয়ায় এভাবে উস্কানি ও হুমকি দিয়ে আইনজীবী হত্যায় সশস্ত্র অংশ নেয়া কে এই শুভকান্তি দাস? অনুসন্ধানে জানা যায়, গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে খুনে অংশ নেয়া শুভকান্তি দাসের বাড়ি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর পূর্বপাড়া কালীবাড়ি এলাকায়। বর্তমানে তার পরিবার চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার বাদুরতলা বড় গ্যারেজের মোড়ে তালেব ভবনের ৪র্থ তলায় বাস করেন। বাবার নাম সাগরকান্তি দাস, পেশায় ব্যবসায়ী। শুভকান্তি দাস চট্টগ্রাম নগরে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৯ সালে এসএসসি ও সরকারি সিটি কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি পাস করেন। সোশ্যাল মিডিয়ায় তার অ্যাক্টিভিটিস দেখেও সেটা অনুমান করা যায় সে নিয়মিত ক্লাসে না আসায় আমাদের সাথে তার সখ্য নেই, ফলে তার বিষয়ে বিস্তারিত জানি না। এদিকে সরকারি কৌশলী সাইফুল ইসলাম আলিফ খুনে জড়িত ৭ জনকে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ওই আইনজীবীকে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল আক্রমণ চালিয়ে নৃশংসভাবে হত্যা করে। তাদের মধ্যে সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী, ইসকন সমর্থক আইনজীবী ও কার্কো রয়েছেন। একটি ভিডিও ফুটেজ
ফুটেজে দেখা যায় 26 নভেম্বর বিকেলে সাইফুল ইসলাম আলিফ সহ আরো 10-12 জন আইনজীবীকে ধাওয়া দেয় সশস্ত্র দলটি। এই সময় সাইফুল পা পিছলে পড়ে গেলে তাকে ধারালো অস্ত্রধারী 10-15 জন যুবক রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে প্রথমে পিটায়, এরপর মাথা থেতলে দেওয়া হয়। পরে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেকের মন্তব্য প্রকাশ করতেছে, কেউ পক্ষে কথা বলতেছে, কেউ আবার বিপক্ষে কথা বলতেছে এই ইসকনদেরকে নিয়ে বা আওয়ামী লীগ সমর্থকদেরকে নিয়ে। দর্শক শ্রোতা, আওয়ামী সমর্থকরা কিন্তু চায় তারা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ করুক এবং তারা আবারও ফিরে আসুক। তারা কিন্তু এইটা কখনোই পারবে না। যতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মন্তব্যটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।